সামনেই তো মাধ্যমিক, তাই না? আর ভৌতবিজ্ঞানের এই তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটা নিয়ে একটু হলেও চিন্তা হচ্ছে? কোনো চাপ নেই। চলো, আজ আমরা এর সবচেয়ে জরুরি কনসেপ্ট আর ফর্মুলাগুলো এমনভাবে একবার দেখে নেব যাতে পরীক্ষার হলে আর কিচ্ছু গুলিয়ে না যায়। প্রথমেই যে প্রশ্নটা আমাদের মাথায় আসে, আর সত্যি বলতে কি আমরা প্রায়ই ভুল করি, সেটা হলো তাপ আর তাপমাত্রা কি একই জিনিস? শুনতে তো একই রকম লাগে, তাই না? কিন্তু ফিজিক্সের চোখে এরা কিন্তু দুটো একদম আলাদা জিনিস। আর এই ছোট্ট পার্থক্যটা ঠিকঠাক বুঝতে পারলেই কিন্তু পরীক্ষায় কয়েকটা নম্বর এদিক ওদিক হয়ে যেতে পারে। তো চলো আজকের মতো এই কনফিউশনটা একেবারে দূর করে ফেলা যাক। দেখে নিই কে কারণ আর কে তার ফল। আচ্ছা, সহজ করে ভাবা যাক, কেমন? ধরো তাপ হলো কারণ আর তাপমাত্রা হলো তার ফল। মানে তাপ হলো এক ধরনের শক্তি যেটা আমরা কোনো বস্তুকে দিই, আর এর ফলে বস্তুটা কতটা গরম বা ঠান্ডা হলো সেই অবস্থাটা মাপার জন্যই আছে তাপমাত্রা। বুঝলে? একটা হলো কজ, আরেকটা তার ইফেক্ট। আর সেই জন্যই তো ওদের এককও আলাদা। তাপ মাপা হয় জুলে আর তাপমাত্রা মাপা হয় কেলভিনে। একদম গুলিয়ে ফেললে চলবে না কিন্তু। তাপের না একটা বেশ মজার ক্ষমতা আছে। তাপ পেলেই বেশিরভাগ জিনিসপত্র আকারে একটু বড় হয়ে যায়। এই যে সাইজ বদলে ফেলার ঘটনা, একেই আমরা বলি তাপীয় প্রসারণ। চলো এর ভেতরে ঢুকে দেখা যাক ব্যাপারটা কি। এই সংজ্ঞাটা কিন্তু একদম জলের মতো সোজা। যখন কোনো পদার্থকে তাপ দেওয়া হয় তখন তার আকার বা আয়তন বেড়ে যায়। এই ঘটনাটাই হলো তাপীয় প্রসারণ। আর এটা কিন্তু কঠিন, তরল, গ্যাস সবার ক্ষেত্রেই ঘটে। আমরা প্রথমে কঠিন পদার্থ দিয়ে শুরু করব। কঠিন পদার্থের প্রসারণ কিন্তু ওরে রকম হয় না, এটা ৩ রকমের হতে পারে। যেমন ধরো একটা সরু রড, তাপ দিলে ওটা শুধু লম্বায় বাড়বে। আবার একটা চৌকো প্লেট, ওটা দৈর্ঘ্য আর প্রস্থ মানে দুদিকেই বাড়বে। আর একটা ইটের মতো জিনিস চারদিক থেকেই ফুলে উঠবে। এই ৩টে ধরনকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ। আর এই প্রসারণটা ঠিক কতটা হবে সেটা মাপার জন্য আমাদের কাছে একটা করে কোএফিশিয়েন্ট বা গুণাঙ্ক আছে। প্রথমটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা গ্রিক অক্ষর আলফা দিয়ে লিখি। এর মানে কি? খুব সোজা। ধরো ১ মিটার লম্বা একটা রডের তাপমাত্রা যদি ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়, তাহলে ওর দৈর্ঘ্য ঠিক যতটুকু বাড়বে সেটাই হলো ওর আলফা। লোহার আলফা একরকম, আবার তামার আলফা আরেক রকম। ঠিক আলফার মতনই ক্ষেত্রফল কতটা বাড়বে সেটা মাপে বিটা, আর আয়তন কতটা বাড়বে সেটা মাপে গামা। কনসেপ্টটা একই, শুধু আলফা হলো 1 ডাইমেনশন, বিটা 2 ডাইমেনশন আর গামা হলো 3 ডাইমেনশনের জন্য। এবার আমরা আসছি এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই যে ৩টে গুণাঙ্ক অ্যালফা, বিটা আর গামা, এদের মধ্যে একটা দারুণ সহজ সম্পর্ক আছে। আর বিশ্বাস করো, এটা পরীক্ষায় আসেই আসে। এটা মনে রাখলে অঙ্ক করাটা কোনো ব্যাপারই না। সম্পর্কটা কি? একটা ম্যাজিক নাম্বারের মতো। জাস্ট মনে রাখো ১, ২, ৩, ব্যাস এইটুকুই। এইটুকু মনে রাখলেই কঠিনের প্রসারণের অঙ্ক একদম হাতের মুঠোয়। তাহলে আসল ফর্মুলাটা কি দাঁড়ালো? আলফা ইস টু বিটা ইস টু গামা ইজ ইকুয়াল টু 1 ইস টু 2 ইস টু 3। অর্থাৎ বিটা হলো আলফার ঠিক দ্বিগুণ আর গামা হলো আলফার ঠিক ৩ গুণ। ভাবো একবার, পরীক্ষায় যদি শুধু অ্যালফার মান দিয়ে দেয়, বাকি দুটো তো এমনি বেরিয়ে যাবে। কি দারুণ ব্যাপার, তাই না? কঠিনের গল্প তো হলো। এবার আসি তরলের প্রসারণে। এখানে কিন্তু একটা ছোট্ট টুইস্ট আছে। তরলকে তো আর এমনি এমনি গরম করা যায় না, কোনো না কোনো পাত্রে রাখতে হয়, তাই তো? আর তাপ দিলে তরলের সাথে সাথে সেই পাত্রটাও কিন্তু আকারে বেড়ে যায়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। ধরো প্রথমে তরলটা ছিল এ লেভেলে। যেই তুমি তাপ দিলে একটা মজার জিনিস হয়, সঙ্গে সঙ্গে কিন্তু লেভেলটা উপরে ওঠে না, বরং একটু নিচে নেমে যায় বি লেভেলে। কেন? কারণ আগে পাত্রটা প্রসারিত হয়, তারপর তরলটা নিজে গরম হয়ে হু হু করে বেড়ে সি লেভেল পর্যন্ত ওঠে। আমরা বাইরে থেকে শুধু এ থেকে সিতে ওঠাটা দেখি, এটাকে বলে আপাত প্রসারণ। কিন্তু আসল বা প্রকৃত প্রসারণ কিন্তু বি থেকে সি পর্যন্ত। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? তরলের যে প্রকৃত প্রসারণ সেটা হলো আমরা চোখে যেটা দেখি, অর্থাৎ আপাত প্রসারণ,
তার সাথে পাত্রের প্রসারণের যোগফল। এই সহজ ফর্মুলাটা মাথায় রাখলেই তরলের প্রসারণের সব অঙ্ক হয়ে যাবে। আমরা প্রায় চ্যাপ্টারের শেষে চলে এসেছি। এবার দেখব তাপের জার্নি বা তাপ সঞ্চালন, মানে তাপ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এর 3টে উপায় আছে, তবে আমরা এখন কথা বলবো কঠিন পদার্থের মূল পদ্ধতি পরিবহন বা কন্ডাকশন নিয়ে। পরিবহন জিনিসটা কি? ভাবো, তোমরা ক্লাসের বেঞ্চে পরপর বসে আছো। প্রথম জনকে বললাম লাস্ট বেঞ্চে একটা বই পৌঁছে দিতে, কিন্তু শর্ত হলো কেউ সিট থেকে উঠবে না। কি করবে? পাশের জনকে পাস করবে, সে তার পাশের জনকে, এভাবেই তো বইটা পৌঁছাবে। তাপ পরিবহনও ঠিক তাই। পদার্থের কণাগুলো নিজেরা জায়গা বদলায় না, শুধু পাশের কণাকে তাপশক্তিটা পাস করে দেয়। একটা রডের মধ্যে দিয়ে কতটা তাপ যাবে, মানে কিউ, সেটা কয়েকটা খুব সাধারণ জিনিসের উপর নির্ভর করে। রডটা যত চওড়া হবে, মানে ক্ষেত্রফল বা এ যত বেশি, তত বেশি তাপ যাবে। দুই মাথার তাপমাত্রার পার্থক্য, মানে θ1 - θ2 যত বেশি হবে, তাপ তত স্পিডে ছুটবে। আর রডটা যত লম্বা বা পুরু হবে, মানে ডি যত বেশি, তাপ যেতে তত বাধা পাবে। এই সবগুলোকে একসাথেই আমরা পাই তাপ পরিবহনের ফাইনাল ফর্মুলা Q = Ka θ1 - θ2 T/d। এখানে এই যে নতুন কে এলো, এটা হলো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক, মানে কোনো পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা। যার কে যত বেশি, সে তত ভালো তাপ পরিবাহী। পুরো চ্যাপ্টারটা তো একবার ঝালিয়ে নেওয়া হলো। এবার চলো পরীক্ষার আগে শেষ মুহূর্তে এক ঝলকে দেখে নিই কোন জিনিসগুলো একদম ভোলা চলবে না। এই 4টে পয়েন্ট হলো এই অধ্যায়ের সুপারস্টার। কঠিনের জন্য 1:2:3 অনুপাত, তরলের জন্য প্রকৃত প্রসারণ সমান আপাত যোগ পাত্রের প্রসারণ, তাপ পরিবহনের ওই বড় ফর্মুলাটা, আর অবশ্যই এই তথ্যটা মনে রাখবে যে তাপের সবথেকে ভালো পরিবাহী হল রূপা বা সিলভার। প্রশ্ন কিন্তু এগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবার জন্য। আমরা তো জানলাম যে রূপা হলো তাপের বেস্ট কন্ডাক্টর। তাহলে আমাদের বাড়িতে রান্নার জন্য যে কড়াই বা প্যান ব্যবহার হয়, সেগুলো তামা বা অ্যালুমিনিয়ামে তৈরি হয় কেন? রূপার তৈরি হয় না কেন? উত্তরটা কিন্তু শুধু ফিজিক্সে নেই, একটু কমন সেন্সও আছে। পারলে কমেন্টে জানিও। তোমাদের সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।